হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের নতুন একটা অষ্টম শ্রেণীর লেকচারে স্বাগতম জানাচ্ছি। তবে আমরা কিন্তু চ্যাপ্টার 1টা পড়তেছিলাম, অলরেডি আমরা 2টা লেকচার দেখে ফেলছি। আজকে হচ্ছে আমাদের তৃতীয় লেকচারটা। ওকে, ইনশাআল্লাহ আমরা আজকের ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটাকে শেষ করব। আচ্ছা, তো চলো আমরা টাইম ওয়েস্ট না করে পড়াশোনা শুরু করি। আজকে মেনলি আমরা ভার্টিব্রাটা থেকে পড়া শুরু করব, ঠিক আছে, আমাদের শেষ টপিক। আচ্ছা, এখন ভার্টিব্রাটা বলতে কি বোঝায় বলো তো? গতদিন আমরা শিখছিলাম ভার্টিব্রাটা মানেই হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, তাই না? অর্থাৎ যাদের হচ্ছে মেরুদণ্ড থাকবে, বুঝছো? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এই যে ভার্টিব্রাটা আছে, এই ভার্টিব্রাটাকে আবার আমরা 7টা ভাগে ভাগ করতে পারি। সেই ভাগগুলোকে আমরা কি বলি? শ্রেণী বলি। আমরা কিন্তু পড়ছিলাম যে সবার প্রথম যে ভাগটা, সবচেয়ে বড় যে ভাগটা, সেটাকে আমরা বলি হচ্ছে জগৎ, কিংডম। তারপর কি? পর্ব, তাই তো? তারপর হচ্ছে শ্রেণী, রাইট? তা আমরা দেখছিলাম যে এখান থেকে এই পড়াটা কোত্থেকে আসছিল, কোন জগৎ থেকে? অ্যানিমেলিয়া থেকে, রাইট? অ্যানিমেলিয়া জগৎ। জগতের পর হচ্ছে আমরা কিন্তু কতগুলো পর্ব দেখছি, তাই না? সবার লাস্টে কোন পর্বটা আমরা পড়ছিলাম? কর্ডাটা। তাহলে এটা কিন্তু সেই কর্ডাটা পর্বের মধ্যে। তাহলে বলতো এই ভার্টিব্রাটা আসলে কিসের মধ্যে পড়বে? পর্ব নাকি শ্রেণী নাকি কি? আসলে ভার্টিব্রাটা পরে হচ্ছে মেনলি উপপর্ব। উপপর্বের মধ্যে মেনলি আমরা আলোচনা করতে পারি, বুঝছো? আচ্ছা, এই ভার্টিব্রাটাকে আবার আমরা 7টা শ্রেণীতে ভাগ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, কোন কোন 7টা শ্রেণী সেগুলা দেখার চেষ্টা করি। এখান থেকে কি আমি শ্রেণী পাবো? প্রথমে পাবো হচ্ছে সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ব্যাখ্যা করে পড়বো, সমস্যা নেই। তারপর হচ্ছে আমাদের কনরিকথিস। তারপর হচ্ছে আমাদের কনরিকথিস। তারপর হচ্ছে 3 নম্বরে অস্টিকথিস। অস্টিকথিস। তারপর হচ্ছে আমাদের উভচর, যেটাকে আমরা অ্যামফিবিয়া বলতে পারি। তারপর হচ্ছে সরীসৃপ, যেটাকে আমরা রেপটিলিয়া বলতে পারি। 6 নম্বর হচ্ছে পক্ষীকুল বা পাখি, যেটাকে আমরা অ্যাভিস বলতে পারি। আর লাস্ট হচ্ছে স্তন্যপায়ী, যেটাকে আমরা ম্যামালিয়া বলতে পারি। ওকে, তাহলে আমি তোমাদের ইংলিশগুলো সাথে লিখে দিই, তোমাদের বুঝতে বা পড়তে সুবিধা হবে। সাইক্লোস্টোমাটা। ওকে, আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে আমাদের সাইক্লোস্টোমাটা, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি, সাইক্লোস্টোমাটা। এই বানানগুলো একটু কঠিন। কনরিকথিস, কনরিকথিস বানানগুলো দেখতে পারো। অস্টিকথিস, অস্টিকথিস। আচ্ছা, উভচর, যেটাকে আমরা অ্যামফিবিয়া বলতেছি। সরীসৃপ রেপটিলিয়া। পক্ষীগুলো হচ্ছে অ্যাভিস, আর স্তন্যপায়ী হচ্ছে ম্যামালিয়া। ওকে, এই হচ্ছে আমাদের 7টা শ্রেণী। এরা সবাই কি? এরা সবাই হচ্ছে একটা শ্রেণী। ওকে, মাথায় থাকবে আমাদের আজকে পড়াশোনা ঠিক এইগুলো নিয়ে। ওকে, তো চলো আমরা স্টার্ট করি, একটা একটা করে পড়ি। প্রথমে আসা হচ্ছে সাইক্লোস্টোমাটা। আচ্ছা, এখন আমরা যদি নামটাকে একটু ডাইসেক্ট করে পড়ার চেষ্টা করি, দেখো সাইক্লো শব্দটা মানে কি জানো? গোল। আর স্টোমা শব্দটার মানে হচ্ছে মুখ, ঠোঁট, তাই না? তাহলে যদি আমি প্রথম যে বৈশিষ্ট্য বলবো, সেটা যদি নামের সাথে মিলাই বলতে চাই, এদের মুখচিত্র কিরকম হয়? গোলাকার, তাই না? রাইট, গোলাকার হয়। এবং তাদের কিন্তু কোনো প্রকৃত চোয়াল থাকে না, বুঝছো? চোয়াল নেই। আমাদের চোয়াল আছে বলে আমাদের মুখচিত্র গোলাকার হইতে পারে নাই, এভাবে তুমি চিন্তা করতে পারো। ওদের যেহেতু চোয়াল নেই, তাই ওদের মুখচিত্র কি হয়ে গেছে? গোলাকার হয়ে গেছে, এভাবে তুমি চিন্তা করতে পারো। সেকেন্ড যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ওদের দেহটা কি হয়? লম্বাটে হয়, তাই না? মানে সাপের মতো লম্বা হবে, মাছের মতো। মাছ যেরকম একটু অন্য শেপের হয় না, মাছ তো এরকম হয়, রাইট? এই যে এরকম হয় মাছ, বাট ওদের বডিটা অনেকটা এরকম লম্বা, সাপের মতো এরকম লম্বা। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে দেহ হচ্ছে লম্বাটে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের দেহের মধ্যে কোনো আইস এবং যুগ্ম পাখনা নেই, বুঝছো? যুগ্ম পাখনা। এখন যুগ্ম পাখনা বলতে কি বোঝায়? তো পাখনা কিন্তু আমরা জানি, তাই না? তুমি যদি রুই মাছ চিন্তা করো, রুই মাছে কিন্তু বিভিন্ন টাইপের পাখনা থাকে।
এখন রুই মাছের বডিতে যেমন জোড়া জোড়া পাখনাও থাকে, সিঙ্গেল সিঙ্গেল পাখনাও কিন্তু থাকে। সো সাইক্লোস্টোমাটার মধ্যে শুধুমাত্র আমরা সিঙ্গেল সিঙ্গেল পাখনা পাবো। পৃষ্ঠ বরাবর একটা পাখনা থাকে, লেজ বরাবর একটা পাখনা থাকে, কখনো জোড়া জোড়া পাখনা নাই। হ্যাঁ, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে আইস নাই, আবার হচ্ছে যুগ্ম পাখনা নাই। পাখনা নাই কথাটা কিন্তু ভুল, পাখনা আছে বাট জোড়া জোড়া পাখনা নাই, সিঙ্গেল সিঙ্গেল পাখনা আছে। ওকে, আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, এবার আসো লাস্টে আমরা কি পড়বো, ওদের শ্বাসকার্যটা। ওদের শ্বাসকার্য কি দিয়ে হয় বলতো? ফুলকা ছিদ্র দিয়ে হয়। ফুলকা ছিদ্র। ওকে, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। মানে ফুলকা আছে তাই না, মাছের তো ফুলকা থাকবে ভাই, সিম্পল জিনিস। আচ্ছা, এবার আসা হচ্ছে উদাহরণ। যদি আমরা এটার উদাহরণ পড়তে চাই, উদাহরণের মধ্যে আমি কি পাবো? পেট্রোমাইজন, তোমাদের বই যেটা লেখা আছে পেট্রোমাইজন, এটা হচ্ছে গণের নাম। এই গণের আন্ডারে অনেকগুলো প্রজাতি থাকতে পারে। তাহলে এই গেল হচ্ছে আমাদের সাইক্লোস্টোমাটা। পরবর্তীতে আসো কনরিকথিস, তাই না? দেখো, কন্ড্র শব্দটা মানে হচ্ছে তোমার তরুণাস্থি, নরম। হ্যাঁ, আর থিস, ইকথিস, থিস শব্দ তোমার ইকথিস থেকে আসছে, এটা মানে হচ্ছে মাছ। অর্থাৎ যেসব মাছের বডির ভেতরটা হচ্ছে একদম নরম তরুণাস্থি দিয়ে তৈরি হয়, তারাই হচ্ছে কনরিকথিস। ওকে, তাহলে আমি যদি প্রথম বৈশিষ্ট্যটা বলি এই নামের উপর ভিত্তি করে, সেটা কি আসবে? ওদের অন্তকঙ্কাল, মানে বডির ভেতরে যে স্ট্রাকচারটা আছে, মাছের কাঁটা যেটাকে আমরা বলি অন্তকঙ্কাল, সেটা কি হবে? নরম হবে। নরম এবং তরুণাস্থিময়, তরুণাস্থি দিয়ে তৈরি হয়। ওকে, একটু কি বুঝছি? আচ্ছা, বুঝলে তো ভালোই। এরপর আসো পরবর্তীতে যদি আমি দেখতে চাই, ওদের বডিতে আইস থাকবে, বুঝছো? দেহে কিন্তু আইস আছে। কোন ধরনের আইস আছে? আইসের কিন্তু প্রকারে ভেদ আছে, বুঝতে পারছি তো? তো মেইনলি কনরিকথিসের মধ্যে শুধুমাত্র আমরা প্ল্যাকয়েড ধরনের আইসই পাই। ওকে, তাহলে এখানে কি আছে? প্ল্যাকয়েড ধরনের আইস আছে। তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাই প্ল্যাকয়েড বলতে কি বোঝায়, তাই না? প্ল্যাকয়েড মানে হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম আইস, হ্যাঁ, কাটা কাটার মতো আইস, এরকম। তোমরা এগুলো ইন্টারমিডিয়েটে গেলে আবার বিস্তারিত পড়বা, কোনো সমস্যা নাই। ওকে, মানে এই আইসগুলো আমরা কমনলি কিন্তু দেখি না, তাই না? আচ্ছা, খুব ভালো কথা, আইস আছে। তারপর আমাদের এখানে কি থাকবে বলতো? দেহের দুপাশে, মেইনলি মাথার দুই পাশে থাকে হচ্ছে ফুলকা ছিদ্র। দেহের দুপাশে থাকে হচ্ছে ফুলকা ছিদ্র। কতগুলা? 5 থেকে 7 জোড়া। 5 থেকে 7 জোড়া কি থাকে? ফুলকা ছিদ্র থাকে। মানে যেখান দিয়ে মেইনলি তারা হচ্ছে শ্বসন কার্য চালানোর কাজটা করে মেইনলি। হ্যাঁ, তুমি যদি একটা হাঙরের ছবি দেখো, তোমাদের বইয়ের মধ্যে ছবি আছে, সেই ছবির দুই সাইডে দেখবা কি হাঙরের ঘাড়ে এই দিক দিয়ে হচ্ছে এরকম কাটা কাটা দাগ আছে, বুঝছো? এরকম কাটা কাটা দাগ আছে। ওই কাটা কাটা দাগগুলোকে আমরা মেইনলি কি বলতেছি বলতো? ফুলকা ছিদ্র বলতেছি, রাইট? এখন এই কাটা কাটা দাগ কিন্তু সব ধরনের মাছেই থাকে। আমরা যেসব মাছ খাই তাদের ক্ষেত্রেও কিন্তু এই কাটা কাটা দাগ থাকে, বাট আমরা কিন্তু সেটা বাইরে থেকে দেখতে পাই না। কেন দেখতে পাই না? কারণ ওই মাছের মাথার দুই সাইডে কিন্তু একটা স্পেশাল টাইপের পর্দা থাকে, বলতে পারো। হ্যাঁ, একটা স্পেশাল টাইপের গঠন থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে অপারকুলাম বা কানকো। তো কনরিকথিস মাছের মধ্যে বা কনরিকথিসের মধ্যে কিন্তু কানকো থাকে না, যার ফলে আমাদের ফুলকা ছিদ্র আমরা বাইরে থেকেই দেখতে পারি, বুঝতে পারছি? তাহলে আমাদের এখানে ফুলকা ছিদ্র আছে বাট কোনো কানকো থাকে না, বুঝছো? বাট এখানে কিন্তু কোনো কানকো থাকে না, এভাবে তুমি বলি এখানে কোনো কানকো নাই, মানে ফুলকা ছিদ্রকে কেউ আবৃত করে রাখে নাই, সোজা কথা, বুঝছো? যার ফলে বাইরে থেকেই ফুলকা ছিদ্রটা দেখা যায়। আচ্ছা, এরপর আমি যদি পড়তে চাই ওদের লেজের ধরনটা, ওদের লেজের দুই অংশটা কিন্তু সমান না, অসমান, বুঝছো? দেখো, ওদের লেজের দুই অংশটা কিন্তু এরকম, একটা বড় হয় একটা ছোট হয়। ওকে, তাহলে লেজের দুই অংশ হচ্ছে অসমান। এই গঠনটাকে আমরা কি বলতেছি বলতো? হেটেরোসার্কাল গঠন, তাই না? এই যে অসমান যে অংশটা, এটাকে আমরা মেইনলি বলি হচ্ছে হেটেরোসার্কাল গঠন। হেটারো সার্কাল। সার্কাল মানে কিন্তু এই বৃত্ত বোঝায় না, সার্কাল মানে হচ্ছে সার্কাস থেকে আসছে, সার্কাস মানে হচ্ছে অর্ধ লেজ, এরকম বোঝায়, লেজের দুটা টুকরা আর কি। হ্যাঁ, তাহলে দুটা টুকরা যেহেতু সমান সমান হইলো না, এই জন্য সেটাকে আমরা কি বলতেছি? অসমান বা হেটেরোসার্কাল বলতেছি। আচ্ছা, খুব ভালো কথা। এবার যদি আমি আসি লাস্ট যে পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে এদের আবাসস্থল। এটা আসলে কোন জায়গার মাছ?
এদের প্রায় সবাই হচ্ছে সামুদ্রিক। এদের প্রায় সবাই কি সামুদ্রিক। ওকে, আচ্ছা যদি আমি এখান থেকে উদাহরণগুলো পড়তে চাই, আচ্ছা আসো তাহলে আমরা এখানে উদাহরণগুলো দেখাই দিই। উদাহরণের মধ্যে প্রথমে আমরা পাবো কি সকল প্রজাতির হাঙর মাছ, তারপর কি আছে বলতো করাত মাছ, তারপর আছে হচ্ছে তোমার হাতুড়ি মাছ। দেখছো এগুলো কি আমরা কখনো দেখছি? এগুলো কিন্তু অত বেশি কমনলি দেখি নাই। এখন বলতে পারো ভাই মাছ আপনি হচ্ছে কনরিকথিসকও বলতেছেন, পরবর্তীতে অস্ট্রিকথিসকও বলবেন, তাহলে আমি কিভাবে এত সহজে এই মাছগুলোকে শনাক্তকরণ করতে পারি কোনটা কনরিকথিস কোনটা অস্ট্রিকথিস? শনাক্তকরণটা আমি কিভাবে করতে পারি? খেয়াল করে দেখো, শনাক্তকরণও কিন্তু করা সম্ভব। এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আমরা দেখছি, তাই না? এর মধ্যে থেকে আমরা কিন্তু চাইলে আইসের ধরন দেখে শনাক্তকরণ করতে পারি, তাই না? আবার চাইলে আমরা কানকো দেখে শনাক্তকরণ করতে পারি, তাই না? আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা কি জানো? সেটা আমি হয়তো বলি নাই, শুরুতে বলা উচিত ছিল। সেটা হচ্ছে ওদের মুখছিদ্রটা কোথায় উপস্থিত, রাইট? মুখছিদ্র যদি তো ধরো তোমার দেহের নিচের দিকে অবস্থিত থাকে, বুঝছো? এই ধরো আমাদের মাছের এই বরাবর দেহের নিচের দিকে যদি আমাদের মুখছিদ্র অবস্থিত থাকে, সেই মাছগুলোকে আমরা কনরিকথিস বলি, তাই না? তুমি যদি শার্কের ক্ষেত্রে খেয়াল করো, হাঙরের ক্ষেত্রে খেয়াল করো, হাঙরের নাকটা কিন্তু বেশ লম্বা, বাট মুখটা কিন্তু কোথায় আছে? নাকের ঠিক নিচের দিকে আছে না? সামনের দিকে কিন্তু নাই, নিচের দিকে আছে। এই ধরো হাঙরের ধরো এই যে আমাদের নাকটা, হ্যাঁ নাকটা, মুখটা আছে কিন্তু ঠিক এই জায়গাটায়, দেখবা, হ্যাঁ খুব ভালো মতো। তুমি যদি এই যে করাত মাছ দেখো, হাতুড়ি মাছ দেখো, তাহলে কিন্তু দেখবে এইসব মাছের ক্ষেত্রে একই রকম বিষয়টা, নাকটা খুব লম্বা, সামনের দিকে প্রজেক্টেড, মুখটা থাকে নিচের দিকে, হ্যাঁ মুখটা থাকে নিচের দিকে। তো একটা মাছের নিচের দিকটাকে আমরা বলি হচ্ছে অঙ্কীয় দেশ, উপরের দিকটা বলি হচ্ছে আমরা পৃষ্ঠীয় দেশ, বুঝতে পারছো? তাহলে ওদের মুখছিদ্র কোথায় থাকবে? মুখছিদ্র থাকে হচ্ছে অঙ্কীয় তলে, দেহের অঙ্কীয় তলে। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে ভাইয়া, বিষয়টাকে বুঝতে পারছি, আশা করি এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা এরপর চলে আসো, আমরা পড়বো হচ্ছে অস্টিকথিস। সো আমি যদি একই রকম ভাবে ওয়ার্ডটাকে একটু ডাইসেক্ট করে তোমাদের বলি, অষ্ট এই শব্দটা তোমার আসছে অস্টিয়ন থেকে। অস্টিয়ন মানে কি জানো? এটা তোমরা এখন বুঝবা না। অস্টিয়ন মানে হচ্ছে হ্যাবাসিয়ান তন্ত্র। এই তন্ত্র থাকে হচ্ছে মেইনলি অস্থি বা শক্ত কোনো কাঠামোতে। অস্থি মানে হাড্ডি, দেখছো? আমাদের এই যে দুইটা গঠন, একটা হচ্ছে অস্থি আর একটা হচ্ছে তরুণাস্থি। এই দুটাকে আমরা কঠিন যোজক কলা বলি। আচ্ছা বিষয়টা খুবই টাফ হয়ে যাচ্ছে, আমি তোমাদের জন্য একটু সিম্পলি বলি, মনে রাখবো শক্তগুলো হচ্ছে হাড্ডি অস্থি, আর নরমগুলো হচ্ছে তরুণাস্থি। শেষ। তরুণাস্থি কাদের থাকে? কনরিকথিসের মধ্যে থাকে। আর অস্থি কাদের মধ্যে থাকবে? অস্টিকথিসের মধ্যে থাকবে। শেষ কথা। তাহলে তুমি যদি এখন বৈশিষ্ট্যগুলো বলো, প্রথম বৈশিষ্ট্য কি হবে? এদের অন্তঃকঙ্কাল হবে হচ্ছে অস্থিময়, তাই তো? অন্তঃকঙ্কাল, তরুণাস্থি থাকবে না, এখানে থাকবে কি অস্থি, অস্থিময়, তাই না? আচ্ছা তো এখন খুব ভালো মতো মাথায় রাখো ভাইয়া, আমরা এই জিনিসগুলো যদি একটু পার্থক্য আকারে পড়তে পারি তাহলে কিন্তু বেস্ট হয়। হ্যাঁ, তো আমি এই পয়েন্টের সাথে এই পয়েন্টগুলো একটু মিলাই বলবো, সমস্যা নেই। তারপর দেখো আমি কি বলছিলাম, এটার মধ্যে প্লাকয়েড ধরনের আইস থাকে, আর এখানে হচ্ছে বাকি বিভিন্ন টাইপের আইস থাকতে পারে, বুঝছো? এখানে কিন্তু তোমার সাইক্লয়েড টাইপের আইস থাকতে পারে, তারপর এখানে তোমার টিনয়েড টাইপের আইস থাকতে পারে, তারপর এখানে তোমার গ্যানয়েড টাইপের আইস থাকতে পারে, বিভিন্ন ধরনের আইস। এত ধরন তো আমরা আসলে এখন বুঝবো না, বা এক্সাম্পল না দেখলে আসলে আমরা বুঝবো না। তো আমরা জাস্ট হচ্ছে নামগুলো একটু মাথায় রাখি। কিভাবে মনে রাখতে পারি? প্লাকয়েডটা আছে তোমার কনরিকথিসের মধ্যে, বাকি সব ধরনের আইস আছে তোমার অস্টিকথিসের মধ্যে। আচ্ছা, তো এরপর যদি আমরা পড়তে চাই, দেখো এরপর আমরা কি পড়ছিলাম, দেখো দেহের দুপাশে আমাদের ফুলকা ছিদ্র। এখানে কিন্তু একই রকম ভাবে আমি কি পাবো? দেহের দুপাশে হচ্ছে আমরা ফুলকা ছিদ্র পাবো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফুলকা ছিদ্রের নিচে কি থাকবে? 4 জোড়া ফুলকা থাকবে। ওকে, তো মেনলি দেখো এখানে ফুলকা ছিদ্র এবং ফুলকার কাহিনীটা আমি তোমাদের বলি। ফুলকা ছিদ্র হচ্ছে ফুলকা যে পথে বাইরের দিকে উন্মুক্ত, তাই না? রাইট। ফুলকা থেকে কি করে? বাতাস থেকে পানি থেকে অক্সিজেন গ্রহণ করে এবং বডির ভিতরে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইডকে পানির মধ্যে মিশিয়ে ছেড়ে দেয়। এটাই তো ফুলকার কাজ। তো ফুলকার মধ্যে এই যেই পথে হচ্ছে পানিটা আসবে, আসা যাওয়া করবে, সেটাই হচ্ছে ফুলকা ছিদ্র। এখন আমাদের কমন সেন্স এটাই বলে যে যতগুলা ফুলকা ছিদ্র ঠিক ততগুলা ফুলকা, তাই না? এরকম আমাদের কমন সেন্সটা বলে। হ্যাঁ, বেশিরভাগ সময় এটা মিলে যায়, বাট কিছু কিছু মাছ আছে, যেমন ধরো রুই মাছের ক্ষেত্রে কিন্তু ফুলকা ছিদ্র বেশি পাওয়া যায়। রুই মাছের ক্ষেত্রে 4 জোড়া ফুলকা পাওয়া যায়, বাট ফুলকা ছিদ্র পাওয়া যায় 5 জোড়া। এখানে একটু ঝামেলা আছে। তো যাই হোক, অত
কঠিন করে আমরা পড়বো না, আমাদের বইয়ের মধ্যে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো আমরা সিম্পলি পড়বো, ঠিক আছে। আমাদের বইয়ের মধ্যে কি বলা আছে, 4 জোড়া ফুলকার কথা বলা হয়েছে, আমি 4 জোড়া ফুলকাই পড়লাম, শেষ। তারপর দেখার চেষ্টা করি, এই ফুলকাগুলো কিন্তু কানকো দ্বারা আবৃত থাকে, কানকো থাকবে। এখন কানকো যদি তোমরা না বুঝতে পারো, চিন্তা করে দেখো, যখন তুমি তোমার আব্বুর সাথে বাজার করতে যাও, তোমার আব্বু হচ্ছে মাছ কেনার সময় একটা জিনিস উঠায় দেখে, হ্যাঁ, একটা মাছের হচ্ছে একটা কাঠামো, মাথার দিকে একটা কাঠামো উঠায় দেখে যে ভেতরে ফুলকাটা লাল আছে কিনা, মানে মাছটা ফ্রেশ আছে কিনা। যে কাঠামোটা আমি উঠায় দেখতেছি, যে অংশটা আমি উঠায় দেখতেছি, সেটাই হচ্ছে কানকো। ওকে, তাহলে আমার মনে হয় যে একটু তোমাদের বললেই তোমরা বুঝবা। আচ্ছা, তারপর দেখো হচ্ছে আমাদের যদি আইসা ধরন বলি, তাহলে সরি, হ্যাঁ, আইসা ধরন তো আমরা বলে ফেলছি। লেজের ধরন যদি বলি, তাহলে লেজের দুটি অংশ সমান হবে। ওকে, আগে আমরা কি দেখছিলাম, অসমান দেখছিলাম, বাট এখানে কি পাবো আমরা, সমান পাবো। এই সমান ধরনগুলোকে আমরা কি বলতেছি বলতো, এটাকে মেনলি বলা হচ্ছে হোমোসার্কাল। ওকে, মানে দেখতে অনেকটা এরকম হবে, সমান সমান, তাহলে হোমোসার্কাল। হোমো মানে সমান, আর হচ্ছে হেটারো মানে অসমান। ওকে, বুঝতে পারছে কি? আচ্ছা, আশা করি এটা আমরা ধরতে পারছি। আচ্ছা, এখন এখানে আরেক ধরনের কিন্তু আমাদের লেজ হওয়া সম্ভব, অত কিছু আমি তোমাদের বলবো না, হ্যাঁ, ওগুলা তোমরা ইন্টারমিডিয়েটে পড়বো আসলে। তারপর হচ্ছে এটা কোথায় থাকে, এটা কিন্তু থাকে হচ্ছে মিঠা পানিতে। এটা থাকে হচ্ছে আমাদের মিঠা পানিতে, বেশিরভাগই হচ্ছে মিঠা পানিতে পাওয়া যায়। ওকে, মিঠা পানিতে আমরা বেশিরভাগ পাবো, ঠিক আছে। আগেরটা ছিল সামুদ্রিক, এটা মিঠা পানি। আমরা কিন্তু পার্থক্য আকারে পড়তেছি, হ্যাঁ, এই জন্য আগের গুলার সাথে আগেরটা সিরিয়ালের সাথে আমি তোমাদের মিলাই বলার চেষ্টা করতেছি। লাস্টে বলবো ওদের যে মুখছিদ্র, সেই মুখছিদ্র কই থাকে, অঙ্কীয় তলে থাকবে না, মুখছিদ্র থাকবে হচ্ছে বডির সামনের দিকে। তুমি যদি আমরা বাজারে যে মাছগুলো দেখতে পারি, তাই না, রুই মাছ চিন্তা করো, ইলিশ চিন্তা করো, মৃগেল চিন্তা করো, চিতল চিন্তা করো, সবার কিন্তু মুখছিদ্রটা সামনের দিকে থাকে। ওকে, তাহলে এখানে মুখছিদ্র পাওয়া যাবে দেহের সম্মুখে। ওকে, বুঝতে পারছি কি বিষয়টা? আচ্ছা, এখন যদি আমি এখান থেকে উদাহরণ পড়ার চেষ্টা করি, উদাহরণের মধ্যে আমরা যেসব মাছ খাই, যেমন ধরো রুই খাই, তাই না, রুই মাছ খাই, তারপর হচ্ছে কাতলা খাই, তারপর ধরো হচ্ছে ইলিশ খাই। তোমাদের বই আরেকটা এক্সাম্পল বলা কি, সি হর্স। সি হর্স, এই সবগুলোই হচ্ছে আমাদের সেই অস্ট্রিকথিসের মধ্যেই পড়বে। বুঝতে পারছি? আচ্ছা, তোমরা যখন বড় হবা তখন দেখবা এই অস্ট্রিকথিসকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, বুঝছো? একটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি আর একটা হচ্ছে সার্কোপটেরিজি। তো আমি তোমাদের জন্য পড়াটাকে একটু সিম্পলি রাখছি, বুঝছো? যাই হোক, অত কিছু আমাদের দেখার দরকার নাই। এরপর সবাই উভচর, উভচরকে আমরা কি বলতে পারি, অ্যামফিবিয়া বলতে পারি, ঠিক আছে। দেখি তো শব্দটা একটু খেয়াল করে, উভ মানে হচ্ছে দুই জায়গায়, তাই না, দুই সাইডে আছে এরকম। চর মানে যে চড়ে বেড়ায়, তাই না। তার মানে এই যে শ্রেণী আছে, এই শ্রেণীভুক্ত প্রাণীরা হচ্ছে দুই জায়গায় চড়ে বেড়ায়, দুই জায়গায় হচ্ছে তারা থাকতে পারে। দুটো জায়গা মানে কি, সে পানিতেও থাকতে পারে, মাটিতেও থাকতে পারে, হ্যাঁ, ডাঙাতেও থাকতে পারে। অর্থাৎ যেসব প্রাণীরা হচ্ছে আমাদের জীবনের প্রাথমিক পর্যায়ে, বুঝছো, জীবনের শুরুতে, জীবনের প্রাথমিক পর্যায়ে পানিতে বসবাস করে, প্রাথমিক পর্যায়ে পানিতে বসবাস করে এবং পরিণত বয়সে ডাঙায় বসবাস করে। ডাঙায় বসবাস করে। ওকে, মানে বাচ্চা অবস্থা এক জায়গায় আছে আর পরিণত অবস্থায় আরেক জায়গায় আছে। এখন আমি যদি এখান থেকে তোমাদের হচ্ছে শ্বসন তন্ত্রটা একটু উল্লেখ করে দিই। পানিতে থাকার সময় তার বডিতে কি থাকবে বলতো, নিশ্চয়ই শ্বসনের জন্য ফুলকা থাকবে, কারণ ফুলকাই হচ্ছে পানির মধ্যে থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এগুলাকে ব্যাপন করে নিজের বডির ভিতরে আনতে পারে। তার মানে এই অবস্থায় থাকে হচ্ছে ফুলকা। আর পরিণত বয়সে দেখো ফুলকা কিন্তু থাকে না। পরিণত বয়সে কি থাকে বলতো, সে যেহেতু মাটিতে আছে, ডাঙায় আছে, ডাঙায় তো ভাই পানি নাই, ডাঙায় কি আছে, বাতাস। তাহলে বাতাস থেকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডকে ব্যাপন করে আনতে গেলে আমাদের লাগবে হচ্ছে ফুসফুস। ওকে, এটা আমরা একটু মাথায় রাখি। তাহলে বাচ্চা অবস্থায় থাকবে ফুলকা, বাট পরিণত অবস্থায় কি থাকবে, ফুসফুস। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো
এই প্রাণীগুলো কি হয়, ওদের ত্বকটা নরম হয়, বুঝছো? ওদের ত্বকটা কি অনেক বেশি সফট হবে, নরম হবে, ভেজা হবে এবং গ্রন্থিযুক্ত হবে। গ্রন্থি আছে বলে কিন্তু ত্বকটা ভেজা, রাইট? এবং এই ত্বকে কিন্তু কোনো আইস থাকবে না, আইসবিহীন। ওকে, এই কথাগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর এই প্রাণীগুলো কিন্তু ডিম পারে। কোথায় ডিম পারে বলতো? পানিতে ডিম পারে এবং ডিম পারে এবং এই ডিম ফুটে কি চলে আসে, এই ডিম ফুটে হচ্ছে আমাদের ব্যাঙাচি দশা তৈরি হয়, বুঝছো? ডিম ফুটে ব্যাঙাচি তৈরি হয়, ট্যাডপোল যেটাকে আমরা বলি, তাই না? ব্যাঙাচি। ওকে, আশা করি ভাই আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, এরপর যদি আরো পড়তে চাই, ওদের রক্তটা কিরকম হয়? শীতল প্রকৃতির হয়, বুঝছো? ওরা হচ্ছে শীতল রক্তের প্রাণী, খুবই ইম্পর্টেন্ট, শীতল রক্তের প্রাণী। এখন এই পয়েন্টটা হয়তো আমরা বুঝতে পারি না, আমরা অনেকে মনে করি শীতল রক্তের প্রাণী মানে কি রক্তটা ঠান্ডা হবে, এটা আমরা মনে করি। কথাটা ঠিক আছে, এই কথাটা কিন্তু ঠিক আছে যে শীতল রক্ত মানে কি রক্তটা ঠান্ডা, বাট এই রক্তে কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে। সে বৈশিষ্ট্যটা কি? পরিবেশের তাপমাত্রার সাথে ওদের রক্তের তাপমাত্রা কিন্তু ওঠানামা করতে পারে। যদি অনেক বেশি ঠান্ডা পড়ে ওদের রক্ত অনেক ঠান্ডা হয়ে যায়, যদি অনেক বেশি গরম হয়, গরম পড়ে ওদের রক্তটা অনেক বেশি গরম হয়ে যায়, এরকম বিষয়টা। হ্যাঁ, তো এটা করার দরকার কি? এটা করার মাধ্যমে আমাদের এই উভচর প্রাণীরা হচ্ছে বিভিন্ন তাপমাত্রা পরিবেশে খাপ খাওয়াই নিতে পারে। আমরা কিন্তু এরকম না, আমরা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী, বুঝছো? আমাদের রক্তটা কিন্তু গরম থাকে। হ্যাঁ, আমাদের রক্তের তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রার মধ্যে থাকে। এবং এজন্য কিন্তু খেয়াল করে দেখবা, গরমের সময় আমরা ঠান্ডা হইতে চাই, রুমের মধ্যে ফ্যান চালাই দেই, এসি চালাই দেই, তাই না? একটু ঠান্ডা থাকতে চাই। আর ঠান্ডার মধ্যে কিন্তু আমরা গরম থাকতে চাই, তাই না? আমরা রুমের মধ্যে হচ্ছে ফ্যান অফ করে দেই বা হিটার চালাই, এরকম কিছু একটা, রাইট? তার মানে আমাদের রক্তের তাপমাত্রা কিন্তু পরিবেশের সাথে ওঠানামা করে না। বাট উভচর বলো বা সামনে যখন আমরা সরীসৃপ পড়বো, এদের রক্তের তাপমাত্রা কিন্তু পরিবেশের সাথে ওঠানামা করে। আচ্ছা, তাহলে আশা করি ভাই আমরা এই পয়েন্টগুলা বুঝতে পারছি। আরেকটা পয়েন্ট যদি আমি বলতে চাই, আরেকটা পয়েন্ট যদি বলতে চাই, ওদের আঙুলগুলো কি হয়? নখরবিহীন হয়, বুঝছো? এটা তোমাদের বইয়ের মধ্যে লেখা হয় নাই, আমি তোমাদের একটু এক্সট্রা করে বলে দিচ্ছি। ওদের আঙুলগুলো কি হয়? নখরবিহীন হয়। ওকে ভাই, বুঝতে পারছি। এখন যদি ভাই আমি এখান থেকে উদাহরণ তোমাদের বলতে চাই, তাহলে উদাহরণটা খুবই সিম্পল হবে। যেহেতু ওদের মধ্যে ব্যাঙাচি দশা আছে, তাহলে কার ব্যাঙাচি দশা থাকবে? নিশ্চয় ব্যাঙের। তেমন যত রকমের তুমি হচ্ছে এখানে ব্যাঙ পাবা, সোনা ব্যাঙ বলো, কুনো ব্যাঙ বলো, তাই না? সবাই কিন্তু এখানে থাকবে। ওকে, সবাই কিন্তু এখানে থাকবে। তোমাদের জন্য আমি একটা কাজ দিয়ে দিই, ব্যাঙ ছাড়া আর কেউ কি উভচরের মধ্যে থাকতে পারে কিনা তোমরা আমাকে কমেন্টে বলো, ঠিক আছে? আচ্ছা, সরীসৃপটা কিন্তু একই রকম ভাবে আমরা উভচরের সাথে একটু পার্থক্য আকারে বা মিলাই পড়ার চেষ্টা করব। আমরা উভচরের প্রথমে কি পড়ছিলাম, নামটা একটু ভেঙে পড়ার চেষ্টা করছিলাম, তাই না? আচ্ছা, তো সরীসৃপ এটা মানে কি জানো? রেপটিলিয়া। রেপটিলিয়া মানে কি? যারা হচ্ছে বুকের উপর ভর করে চলে। রেপটিলিয়া শব্দটা আসছে হচ্ছে ভর করে চলা এই শব্দ থেকে। তার মানে সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণীরা কি করবে? বুকে ভর করে চলবে, ঠিক আছে? বুকের উপর ভর করে চলে। আমরা যেমন পায়ে ভর করে চলতেছি, তাই না? হাঁটতেছি, দৌড়াচ্ছি, তো পায়ের উপর ভর করে এই কাজগুলো করতেছি, তাই না? তো রেপটিলিয়া গুলো কিন্তু এরকম ভাবে দাঁড়ায় দাঁড়ায় হাঁটে না, এরকম ভাবে হাঁটে না, ওরা হচ্ছে এরকম ভাবে চলাচল করে, বুকের উপর ভর দিয়ে এরকম ভাবে চলাচল করে। বুঝতে পারছি কি বিষয়টা? আচ্ছা, আশা করি এটা আমাদের গেল। আচ্ছা, এরপর আসা হচ্ছে ওদের বডিতে হচ্ছে ফুসফুস থাকবে, তাই না? ওরা কিন্তু উভচর প্রাণীরা, তাই না? উভচরের মধ্যে কিন্তু কি আছে? আমাদের ফুলকা আছে, ফুসফুস আছে। ওদের বডিতে কিন্তু এরকম না, ওদের বডিতে শুধুমাত্র ফুসফুসই থাকে। আচ্ছা, এবার যদি আসলে ত্বকটা কিরকম হয়, ওদের ত্বকটা কিন্তু ভেজে হবে না, গ্রন্থিবিহীন হবে, তার মানে শুষ্ক হবে। শুষ্ক হবে কেন? গ্রন্থি নাই, গ্রন্থিবিহীন। এবং কারো কারো বডিতে কিন্তু আইস থাকে, শক্ত আইস থাকতে পারে, শক্ত আইস থাকতে পারে। যেমন ধরো সাপের কিন্তু আইস থাকে, তাই না? আবার আচ্ছা, ঠিক আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয়, এই আইসটা চুন জাতীয় পদার্থ জমা হয়ে হয়ে শক্ত প্লেট গঠন করে ফেলে, ঠিক আছে? আচ্ছা, যেটাকে আমরা যেমন ধরো কচ্ছপের বাইরে একটা শক্ত আবরণ থাকে, কুমিরের বাইরে একটা শক্ত আবরণ থাকে, তাই না? এরকম আমরা কিন্তু দেখতে পারি।
খুব ভালো কথা। আচ্ছা, এরপর হচ্ছে, ঠিক আছে এটা লাগবে না, ম্যাগনেসিয়াম দশাইদের বইতে নাই। এটা কিন্তু শীতল রক্তের প্রাণী হয়, তাই না? এটাও কিন্তু শীতল রক্তের প্রাণী হয়। ওদের রক্তের তাপমাত্রা হচ্ছে পরিবেশের সাথে ওঠানামা করে। আচ্ছা, আর লাস্টে আমরা কি বলবো? লাস্টে আমরা বলতে পারি হচ্ছে দেখো, নখরবিহীন আঙুল, এখানে কিন্তু কি থাকবে, দুই পায়ে হচ্ছে 5টা করে নখরযুক্ত আঙুল থাকবে। ওকে, তো দুই পা তো না, ওদের আমরা 4টা পা বলি। তো সকল পা তুমি বলো, সকল পায়ে হচ্ছে 5টি করে নখরযুক্ত আঙুল থাকবে। নখরযুক্ত আঙুল আমরা পাবো। আচ্ছা, গেল। আর বেশি কিছু আমাদের বইয়ের মধ্যে নাই, আমরা শুধুমাত্র এখন উদাহরণ দেখবো, তাহলে কিন্তু কাজ শেষ। উদাহরণের মধ্যে কি আছে বলতো দেখি? সাপ আছে, কচ্ছপ আছে, তারপর হচ্ছে কুমির আছে, এইগুলাই। ঠিক আছে, এই ছিল আমাদের সরীসৃপ। এরপর চলে আসো ভাই পক্ষীকুল। তো আমরা যদি এখানে ওয়ার্ডটা ডাইসেক্ট করে দেখার চেষ্টা করি, ডাইসেক্ট করে কিছুই নেই, কারণ দেখো পক্ষী মানে পাখি, তাই না? কারা পাখি বলতো? যারা হচ্ছে উড়ে বেড়াতে পারে, তাই না? এরকম বিষয়টা। কিছু এক্সেপশন আছে, যেমন ধরো উট পাখি কিন্তু উঠতে পারে না, তাই না? তো মোস্ট কথা হচ্ছে যেসব প্রাণী হচ্ছে উঠতে পারে তারাই হচ্ছে পাখি, রাইট? এটা তুমি বলতে পারো। আচ্ছা, এটা মোটামুটি একটা জোরদার কোনো পয়েন্ট হয় না যদিও। তো পাখির ক্ষেত্রে আমি কি বলতে পারি? ওদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ওদের দেহ হচ্ছে পালকে আবৃত থাকবে। এর মধ্যে কোনো আইস মাইস কিছুই নেই, কি আছে? পালক আছে। ওকে, আচ্ছা, তারপর দেখো ওদের বইতে আর কি থাকবে? 2টি করে ডানা থাকবে। হাতগুলো হচ্ছে বা অগ্রপদগুলো হচ্ছে ডানায় রূপান্তর হয়। বাকি 2টা হচ্ছে আমাদের মেনলি পা। 2টি পা থাকবে এবং একটি কিন্তু চঞ্চু থাকবে, বুঝছো? একটা কি থাকে? চঞ্চু বা বিক। ওদের কিন্তু কোনো ঠোঁট নাই। ঠোঁটের পরিবর্তে কি আছে বলতো? একটা শক্ত কাঠামো আছে, যাকে আমরা কি বলতে পারি? চঞ্চু বলতে পারি। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে এরা কি হয়? উষ্ণ রক্তের প্রাণী হয়। আমরা কিন্তু ব্যাখ্যা অলরেডি পড়ছি উষ্ণ রক্ত বলতে কি বোঝায়। তো উষ্ণ রক্তের প্রথম প্রাণী কিন্তু আমাদের পাখিরা, বুঝছো? তারপর হচ্ছে ওদের যে ফুসফুস, সেই ফুসফুসের সাথে বায়ুথলি সংযুক্ত থাকে, বুঝছো? ফুসফুসের সাথে বায়ুথলি সহজে সংযুক্ত থাকবে। কেন ভাই, কেন এরকম ভাবে বায়ুথলি সংযুক্ত থাকে? কারণ এরা কিন্তু উড়ে বেড়ায়, তাই না? তো ওর জন্য কিন্তু বডির ওয়েটটা একটু কম হওয়া দরকার। তো এই বায়ুথলি হচ্ছে মেনলি ওদের বডি ওয়েটটাকে একটু কমায় ফেলে, তুমি বলতে পারো। ঠিক আছে, বাতাস এখানে যখন পূর্ণ হয়ে যাবে তখন ওদের বডি ওয়েটটা হচ্ছে ওড়ার জন্য সুটেবল হয়ে যায়, বুঝছো? এরকম বিষয়টা, যার ফলে সহজে উড়তে পারে। আচ্ছা, এখানে সহজে ওড়ার জন্য আরেকটা ব্যাখ্যাও তোমার এখানে কার্যকর আছে। সেটা কি? ওদের হাড়গুলো হচ্ছে মানে অস্থিগুলো, হ্যাঁ, হাড় মানে কি? অস্থি। এটা মেনলি কি হয়? শক্ত হয় কিন্তু ফাঁপা হয়। ফাঁপা বলতে পারো হচ্ছে দৃঢ় হইতে পারে। হ্যাঁ, তার মানে দেখো ওদের বোনস গুলা কিন্তু স্ট্রং হয়, খুব ভালো কথা, বাট নিরেট হয় না, বুঝতে পারছো? ভেতরে কিন্তু ফাঁকা ফাঁকা জায়গা থাকে। কেন থাকে ভাই? সহজে যাতে তারা উঠতে পারে, এই জন্য কিন্তু ভেতরে ফাঁকা ফাঁকা জায়গা থাকে। ওকে, আচ্ছা, গেল। তাহলে এখন তুমি যদি এটার এক্সাম্পল পড়তে চাও, উদাহরণগুলো যদি তুমি দেখতে চাও, উদাহরণ আমি কি পাবো? সকল রকমের পাখি। সকল রকমের পাখি। ওকে, সিম্পল। লাস্টে আসো ভাই স্তন্যপায়ী। মানুষ কোথায় আছে? মানুষ কিন্তু এই স্তন্যপায়ীর মধ্যেই আছে। তোমরা যখন ক্লাস 9-এ যাবা তখন দেখবা যে এই মানুষের পুরো আমাদের ট্যাক্সোনমিটা, পুরো আমাদের শ্রেণীবিন্যাসে লিখতে হয়, কোন পর্বে আছে, কোন শ্রেণীতে আছে, কোন বর্গে আছে, এরকম ভাবে লিখতে হয়। সেখানে আমরা দেখতে পারি মানুষ কিন্তু স্তন্যপায়ী বা ম্যামালিয়া শ্রেণীতে আছে। আসো আমরা একটু ওয়ার্ডটাকে ডাইসেক্ট করে দেখার চেষ্টা করি। স্তন্যপায়ী মানে কি? যারা হচ্ছে যাদের বডিতে হচ্ছে কার্যকর স্তন গ্রন্থি আছে, বুঝছো? যারা হচ্ছে ফিমেল বা স্ত্রী, তাদের বডিতে কি থাকবে? কার্যকর স্তন গ্রন্থি থাকবে বা ম্যামারি গ্ল্যান্ড থাকবে। এই স্তন গ্রন্থি থেকে যে শাল দুধটা তৈরি হয়, মায়ের বুকের দুধ আমরা যেটাকে বলি, সেই দুধ পান করে হচ্ছে শিশুরা বেঁচে থাকে, এরকম তুমি বলতে পারো।
তার মানে তুমি বলতে পারো এই শ্রেণীভুক্ত প্রাণীদের যারা স্ত্রী আছে, হ্যাঁ, ফিমেল যারা আছে, স্ত্রী দেহে আমাদের স্তনগ্রন্থি পাওয়া যায়। স্তনগ্রন্থি পাওয়া যায়। এই স্তনগ্রন্থি থেকে যে শাল দুধ তৈরি হয় সেটা হচ্ছে শিশুরা পান করে বেঁচে থাকে। হ্যাঁ, শিশুরা মায়ের দুধ পান করে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা কি, এখানে মেনলি এই ধরনের প্রাণীরা হচ্ছে বাচ্চা প্রসব করে। হ্যাঁ, বাচ্চা প্রসব করে, ডিম পারে না। মেনলি বাচ্চাকে তারা প্রসব করার মাধ্যমে জন্ম দেয়। তবে এখানে অবশ্যই একটা ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা কি, প্লাটিপাস। প্লাটিপাসরা কিন্তু আমাদের একটা স্পেশাল টাইপের ডিম পারে, যে ডিমের বাইরে কি থাকে, চামড়া থাকে, শক্ত একটা চামড়া থাকে। বলতে পারো ভাই প্লাটিপাস কোনটা, প্লাটিপাস তো জীবনে দেখি নাই। আসলে দেখার কথাও না। এটা হচ্ছে মেনলি আমাদের দেশে পাওয়া যায় না, আমাদের এই ভৌগোলিক অঞ্চলে পাওয়া যায় না। এটা মেনলি পাওয়া যায় অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে। বুঝতে পারছো? আচ্ছা, সো এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। খুব ভালো কথা। এগুলো কিন্তু বেসিক কথা, আমরা নাম থেকে জিনিসগুলো বুঝতে পারছি। এবার আসলে হচ্ছে অন্যান্য কি কি বৈশিষ্ট্য আছে। যেমন ওদের দেহ হচ্ছে লোমে আবৃত, তাই তো? আমরা দেখছিলাম কি পাখির দেহ হচ্ছে পালকে আবৃত, বাট স্তন্যপায়ীদের দেহ হচ্ছে, দেহের যে ত্বকটা সেটা লোমে আবৃত। ওদের ত্বকে কি থাকে, বিভিন্ন রকমের গ্রন্থি থাকে, তাই না? বিভিন্ন রকমের গ্রন্থি থাকে। এখন গ্রন্থির মধ্যে আমি কি কি পাবো? আমাদের মনে হয় এরকম একটা কনসেপশন তৈরি হয়ে গেছে যে গ্রন্থি থাকলে মনে হয় ত্বকটা ভেজা ভেজা হবে, তাই না? আমরা উপচরে দেখছিলাম কি গ্রন্থিযুক্ত ত্বক, কারণ সেটা ভেজা ভেজা ছিল। আসলে বিষয়টা এরকম না, বুঝছো? গ্রন্থি বিভিন্ন রকমের হইতে পারে। মেনলি গ্রন্থির কাজটা কি, সিক্রেশন করা, ক্ষরণ করা। আমরা যখন কোনো কিছু নিয়ে অনেক বেশি টেন্স থাকি, বা আমাদের যখন অনেক বেশি গরম লাগে, আমরা যখন অনেক বেশি শারীরিক শ্রম করি, তখন কিন্তু আমাদের বডি ঘামায় যায়। কেন ঘামায় যায়? কারণ আমাদের বডির মধ্যে যে ঘাম গ্রন্থিগুলো আছে, সেই ঘাম গ্রন্থিগুলো তখন হচ্ছে সিক্রেশন করা শুরু করে দেয়, বুঝছো? আমার ঘাম কিন্তু সবসময় আমাদের বডি থেকে বের হয় না, কিছু স্পেশাল কন্ডিশনে বের হয়। ওকে, আচ্ছা, আর কি আছে? আমাদের ফেস অয়েল। হ্যাঁ, এই যে ফেস অয়েল, আমাদের স্কিনটা কিন্তু ন্যাচারালি একটু তেল তেল ভাব থাকে, বুঝতে পারছো? সো এই যে ফেস অয়েল, এটা কিন্তু একটা প্রোটেকশনের কাজটা করে। ওকে, কারণ আমাদের বডির ভেতরে সবচেয়ে বেশি এক্সপোজার পাওয়া পার্টটা হচ্ছে আমাদের চেহারা। আমরা কিন্তু নর্মালি যখন বাসায় থাকি তখন কিন্তু আমরা এই যে প্যান্ট পরে থাকি, তাই না? বের হলে আমরা হচ্ছে শার্ট পরি বা গেঞ্জি পরি। হ্যাঁ, তার মানে আমাদের বডির আপার পার্ট লোয়ার পার্ট সবই কিন্তু ঢাকা থাকে, তাই না? এরকম ভাবে আমরা কিন্তু প্রোটেকশন দিয়ে রাখি, রাইট? মাঝে মাঝে আমরা ফুল স্লিভ হচ্ছে গেঞ্জি পরি, তাই না? হ্যাঁ, মাঝে মাঝে আমরা হ্যান্ড গ্লাভস পরি। তো আমাদের কিন্তু পুরো বডিটা মোটামুটি ঢাকা থাকে, জাস্ট আমাদের ফেসটা কিন্তু সবসময় এক্সপোজার পাওয়া থাকে, তাই না? যত শীতই হোক আমরা কিন্তু মোটামুটি ফেসটা আমাদের ঢাকি না। তার মানে ফেসের জন্য কিন্তু এক্সট্রা করে প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। তো আমাদের বডি হচ্ছে সেরকম ভাবে একটা ব্যবস্থা রাখে। তো আমাদের ফেসের মধ্যে এরকম প্রোটেকশনের জন্য বডি কি করছে, ফেসের মধ্যে কিছু তেল গ্রন্থি, যেটাকে আমরা শ্বেত গ্রন্থি বলতে পারি, শ্বেত গ্রন্থির কিন্তু ব্যবস্থা করে রাখছে, যেটা থেকে হচ্ছে কিছু তেল জাতীয় পদার্থ বের হয়। বুঝতে পারছো? যেটা হচ্ছে চেহারাকে এরকম ভাবে প্রোটেক্ট করে রাখে, বাইরের ধুলাবালি থেকে সুরক্ষা দিয়ে রাখে। আচ্ছা, খুব ভালো কথা। তারপর আসলে হচ্ছে ওরাও কিন্তু উষ্ণ রক্তের প্রাণী হবে, পক্ষীগুলোর মতো। এবং ওদের যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ড কিন্তু 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হবে, তাই না? হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন হৃৎপিণ্ড কি ভাই, প্রকোষ্ঠ কি, এগুলো হয়তো অনেকে আমরা জানি না। এগুলো আমরা আস্তে ধীরে পড়া শুরু করবো, ঠিক আছে? আস্তে ধীরে আমরা পড়বো, সামনেও পড়বো, এখনো পড়বো, ঠিক আছে? আচ্ছা, হৃৎপিণ্ডের মাধ্যমে কি হয়, রক্তটা মেনলি পাম্প হয়। এই হৃৎপিণ্ড কিন্তু বিভিন্ন প্রকোষ্ঠ বিশিষ্ট হইতে পারে। ওকে, আমরা অত কিছু মধ্যে যাচ্ছি না আর কি। তো এই হচ্ছে আমাদের স্তন্যপায়ীর মূল বৈশিষ্ট্যগুলো। আরেকটা বৈশিষ্ট্য আমাদের মিস হয়ে গেছে, সেটা কি, ওদের চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে, বুঝছো? বিভিন্ন ধরনের দাঁত থাকে। তোমার যতগুলো বৈশিষ্ট্য মনে থাকবে তুমি ঠিক ততগুলোই লিখবা, সবগুলো লেখার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তোমার যতগুলো মনে থাকে। এবার আসলে আমরা যদি এটা এক্সাম্পল পড়ার চেষ্টা করি, উদাহরণের মধ্যে কি আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, গরু আছে, ছাগল আছে, তাই না? তারপর ধরো কি আছে, মানুষ আছে, এরকম, বুঝতে পারছো? তারপর ধরো তিমি কিন্তু একটা স্তন্যপায়ী, যদিও সে পানিতে থাকে। তারপর ধরো বাদুরও কিন্তু স্তন্যপায়ী, যদিও সে আকাশে ওড়ে। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু মোটামুটি আমাদের যত রকমের শ্রেণী আছে সবগুলো পড়ে ফেলছি, তাই না? আমাদের জাস্ট একটা মাত্র টপিক বাকি আছে, সেটা হচ্ছে শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা। তো মেইনলি
আমরা পড়বো এখন যে শ্রেণীবিন্যাস আসলে কেন দরকার, তাই না? এই টপিকটা আমরা যদি না পড়তাম তাহলে সমস্যা কি হতো। তো মেইনলি দেখো এই টপিকের গুরুত্বের মধ্যে বেশ কিছু পয়েন্ট আমাদের বইয়ে উল্লেখ আছে, আমরা তোমাদেরকে একটু সাজায় পড়ার চেষ্টা করি। তো মেইনলি শ্রেণীবিন্যাস করে আমরা কি করছি, বিভিন্ন প্রাণীগুলোকে আমরা বিভিন্ন গ্রুপ ভুক্ত করছি, তাই না? তার মানে ওই গ্রুপের কমন প্রপার্টিস পড়লেই, কমন বৈশিষ্ট্যগুলো পড়লেই ওই প্রাণীগুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তাহলে সবগুলা প্রাণীকে আলাদা আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নাই। জাস্ট আমি কি করব, একটা কমন বৈশিষ্ট্য ফলো করব, তারপর চিন্তা করব এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে সবার মধ্যে বিদ্যমান, এভাবে চিন্তা করব। তাহলে আমাদের কিন্তু বলতে পারো শ্রম এবং সময় দুইটাই কিন্তু বেঁচে গেছে, তাই না? দুটাই হচ্ছে সেভ হয়ে গেল। এভাবে তুমি বলতে পারো অল্প পরিশ্রম ও অল্প সময়ে আমরা জীব সম্পর্কে সামগ্রিক একটা জ্ঞান পেতে পারি, বুঝছো? জীব সম্পর্কে এটা সামগ্রিক জ্ঞান পেতে পারি, টোটাল একটা নলেজ আমাদের থাকা সম্ভব। ওকে, বিষয়টা কি বুঝতে পারছি? আচ্ছা, আর কি, এটার মাধ্যমে আমরা হচ্ছে নতুন প্রজাতি আবিষ্কার করতে পারি, বুঝছো? নতুন প্রজাতি আমরা আবিষ্কার করতে পারি। বিষয়টা কিরকম আমি তোমাদের একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। ধরো তোমার কাছে আমি তোমাকে একটা জীব দিলাম, তুমি আমাকে আগে একটু চিন্তা করো এটা কি প্রাণী নাকি উদ্ভিদ, তাই না? যদি প্রাণী হয় তাহলে নিশ্চয়ই সেটা অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে পড়বে। তারপর তুমি চিন্তা করে দেখো এটা আসলে এটা কি মেরুদণ্ড আছে কি নাই, মেরুদণ্ড থাকলে হচ্ছে এটা তোমার যে কি বলে কর্ডাটার মধ্যে, ভার্টিব্রাটার মধ্যে পড়বে। তারপর তুমি দেখো এটা কি মাছ নাকি অন্য কিছু, মাছ হলে তো আমাদের ওই যে কনরিকথিস, অস্ট্রিকথিস। তো এইভাবে করে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে মিলায় মিলায় দেখার চেষ্টা করি। যদি কোনো বৈশিষ্ট্যের সাথেই যদি না মিলে তখন আমি বুঝতে পারবো যে না, এই প্রজাতি সম্পর্কে আগে আমরা জানতাম না, এটা একটা নতুন প্রজাতি। বুঝতে পারছি আশা করি। আচ্ছা, হ্যাঁ, রিডিং পড়া তো অত বেশি এক্সপ্লেন করা আসলে প্রয়োজন নাই, তোমরা আসলে একটু বললেই বুঝবা। আচ্ছা, এবার আসো হচ্ছে এই যে প্রজাতিগুলো আছে, এই প্রজাতিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক কিন্তু আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমে ধরতে পারি, বুঝতে পারি। হ্যাঁ, ওকে, মানে দেখো একটু খেয়াল করে আমরা যখন বাস্তুতন্ত্র পড়বো তখন এই জিনিসটা ক্লিয়ার হবো যে আমাদের পরিবেশে প্রত্যেকটা জীব কিন্তু একে অপরের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল, তাই না? যেমন আমরা কিন্তু খাবারের জন্য বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর উপর নির্ভরশীল আছি, রাইট? বিষয়টা এরকম। তার মানে আমরা এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে দেখতে পারি একটা প্রজাতি কিভাবে অপর প্রজাতির উপর জীবন ধারণের জন্য নির্ভরশীল হয়ে থাকতে পারে। এবং এখান থেকে আর কি পড়তে পারি আমরা, প্রজাতির মধ্যে পরিবর্তন কিন্তু বুঝতে পারি। প্রজাতির মধ্যে পরিবর্তন, যেহেতু আমাদের কাছে হচ্ছে বৈশিষ্ট্যগুলো আগে থেকে লিপিবদ্ধ আছে, আমি হচ্ছে বারবার বৈশিষ্ট্যগুলো মিলাই মিলাই দেখার চেষ্টা করব নতুন কোনো বৈশিষ্ট্য আসলো কিনা। নতুন বৈশিষ্ট্য আসা মানে কি, সেই বৈশিষ্ট্যের মধ্যে পরিবর্তন আসছে, তাই না? খুব সিম্পল জিনিস। সো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের প্রয়োজনীয়তার পয়েন্টগুলো। তোমরা একবার রিডিং করবা, তাহলে কিন্তু এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবা। সো ভাই এই টপিকের মাধ্যমে আমরা চ্যাপ্টারটাকে শেষ করলাম। আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। আমি ইনশাআল্লাহ সামনের কোনো একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।